বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্রছাত্রী ও জনতা, আসসালামু আলাইকুম। আজকে কয়েক ঘন্টা আগেই আমি একটা লাইভে গিয়েছি সতর্কবাণী দেওয়ার জন্য আন্দোলনরত ছাত্রছাত্রী এবং সশস্ত্র বাহিনীকে হুঁশিয়ার করার জন্য। এবং আল্লাহ আশা করি সশস্ত্র বাহিনীর সদস্যদের সেই সুবুদ্ধি দিয়েছেন যেন জনগণের বিরুদ্ধে, নিজের ঘরের সন্তানের বিরুদ্ধে তারা না দাঁড়ায়। ধন্যবাদ সেনাবাহিনীর সেই সকল সদস্য, সকল পদবীর সৈনিক, অফিসার এবং উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনীতে যেইভাবে বিষয়গুলো কাজ করে, কোনো একটা পরিস্থিতিতে নিচের লেভেল থেকে এই ধরনের ক্রান্তিলগ্ন সময়ে, ক্রান্তিকালে নিচের পদবীর সৈনিকরা তাদের উপরের লেভেলের কমান্ডারদেরকে জানায় যে আমাদের জনগণের বিরুদ্ধে আমরা দাঁড়াতে রাজি না, এটা কোনোভাবেই বিচক্ষণ কাজ হবে না। আপনারা উপরের লেভেলের অফিসারদেরকে বোঝান। সেইভাবে একসময় ডিভিশন কমান্ডাররা সেনাপ্রধানকে বোঝায় যে আমরা আমাদের নিজস্ব জনগণ, নিজস্ব সন্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়াতে চাই না। সেনাপ্রধান রাজনৈতিক শয়তানদের কাছ থেকে আদেশ নিয়ে বিচলিত থাকলেও, যে সেই কথা পালনে উদ্গ্রীব থাকলেও, সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড ছাড়া সেনাপ্রধানের কোনো মূল্য নেই। এককভাবে তার কোনো মূল্য নেই। সেনাপ্রধান হচ্ছে একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানকে নির্ভর করতে হয় সেনাবাহিনীর তথা সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং অবকাঠামোর উপর। এককভাবে হিটলারের মতো বা স্বৈরাচারী শেখ হাসিনার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এত সহজেই, কারণ তা হিতে বিপরীত হতে পারে। যেই সব গুঞ্জন শুনছিলাম, প্রথমে কানে আসছিল জরুরি অবস্থা হলে ভালো হতো, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার উৎখাত হতো তখনই। কিন্তু সবচেয়ে খারাপ হতো যদি কারফিউ জারি করা হতো। কারফিউ জারি করা মানেই হচ্ছে জনগণের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ানো, যা চাইছিল স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু বিচক্ষণতার সাথে আমি যতদূর শুনেছি, সশস্ত্র বাহিনী নেমেছে ইন এইড অফ সিভিল পাওয়ার। ইন এইড অফ সিভিল পাওয়ারটা অল্প করে ব্যাখ্যা করি আপনাদেরকে, যারা বোঝেন না তাদের জন্য। বাংলাদেশে যখন বন্যা বা সাইক্লোন হয়, বাংলাদেশের অনেক এলাকা ডুবে যায়, তখন চোর সরকার যখন সামান্য কিছু ত্রাণ সামগ্রী লোকাল এমপি অথবা চেয়ারম্যানের কাছে দেয়, জনগণের কাছে না পৌঁছে চেয়ারম্যান এবং এমপিরাই খেয়ে বসে থাকে। কিন্তু ইন এইড অফ সিভিল পাওয়ারে যখন সশস্ত্র বাহিনীর নামে, তখন 100% সাহায্য যা সরকার থেকে দেওয়া হয়, মানে জনগণের পয়সাই তো সরকার তো শেখ মুজিবের বাপের টাকা না বা শেখ হাসিনার বাপের টাকা না, জনগণের টাকাই। সেই টাকাটা দেওয়া হয়। সশস্ত্র বাহিনী শুধু তাই বিতরণ করে না অত্যন্ত আন্তরিকতার সাথে, বরং সশস্ত্র বাহিনীর নিজস্ব পকেট থেকে বা ভাণ্ডার থেকে খাদ্য, শস্য বা টাকা পয়সা দিয়ে আরও অতিরিক্ত যোগ করে সেই সাহায্যটা জনগণের কাছে পৌঁছে দেয়। তার মানে কি, ইন এইড অফ সিভিল পাওয়ারটা হচ্ছে জনগণের স্বার্থে, সরকারের স্বার্থে নয়। হ্যাঁ, সরকার যদি ভালো হয়, সেখানে সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে এটা একটা বিরাট বড় সাহায্য বা ভূমিকা হয়। সরকার যদি একটা ভালো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী বা সরকার হয়, সেই ক্ষেত্রে সেই সরকারের মুখ উজ্জ্বল করে জনগণের কাছে। আওয়ামীর মতো একটা সন্ত্রাসী খুনি চোরের কাছে না, সারা বাংলাদেশের সবাই জানে যে এটা একটা চোর, একটা বদমাশ, ভারতের চাকর, দেশ বিক্রেতা। যাই হোক, সশস্ত্র বাহিনী আওয়ামীর সেই সন্ত্রাসী আবদার পালন না করে, আশা করি এখনও জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ইন এইড অফ সিভিল পাওয়ার দায়িত্ব নিয়েছেন। এর ব্যাখ্যাটা আরেকটুভাবে সহজ সরল করে অঙ্ক করে বুঝিয়ে দিই। তার মানে তো আপনি বলবেন, এখন তো আর ঝড় বন্যা হচ্ছে না, তাহলে সেনাবাহিনী ইন এইড অফ সিভিল পাওয়ারটা কী করবে? খাস বাংলায় বলে দিই, ইন এইড অফ সিভিল পাওয়ারটা হচ্ছে কি, সেনাবাহিনী কিছুই করবে না।
সেনাবাহিনীকে বলেছে বাইরে যেতে, দাঁড়াতে, দাঁড়িয়ে থাকবে। সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখবে ছাত্ররা পুলিশকে আর ওই বদমাইশ পুলিশ আর বদমাইশ ছাত্রলীগকে আর এই কুকুর লীগকে মার দিচ্ছে। সেনাবাহিনী তাকিয়ে থেকে মজা নিবে, ছাত্রদেরকে পারলে আরেকটু উৎসাহ দিবে, মারো তোমরা এই বদমাইশগুলোকে। তো আমরা ইউনিফর্ম পরি, আমরা তো চাইলেই বাইরে বেরিয়ে গুলি করে দিতে পারি না, তোমরা মেরে যাও, আমরা কিছু করব না, তোমরা এবার দেশটাকে স্বাধীন করো, আমরা আছি ব্যাকবোন হিসাবে, ব্যাকআপ হিসাবে। তখন যদি কোনো পুলিশ আর ছাত্রলীগ যদি ছাত্রদের উপরে হাত দেয়, আর সেনাবাহিনী যেহেতু ব্যারাকের বাইরে থাকবে মুক্ত, মানে গত 15 বছরের অত্যাচার তো সেনাবাহিনীও বুঝেছে। সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার সেনানিবাসে তার পরিবার নিয়ে থাকে, কিন্তু সেনাবাহিনীর বেশিরভাগ অন্যান্য পদবীর সৈনিকদের পরিবাররা বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে, উপজেলায়, জেলায়, জেলা শহরে থাকে। তারা কিন্তু সেনানিবাসে সবাই থাকার জায়গা পায় না, কারণ সেনানিবাসে এত থাকার জায়গার ব্যবস্থা নাই। সুতরাং এই সকল সেনা সদস্যের পরিবারেরা কিন্তু গত 15 বছর ধরে এই স্বৈরাচারী কুত্তা লীগের অত্যাচার সহ্য করে আসছে। এই সেনা সদস্যের স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন, চাচাতো ভাই, বোন, অন্যান্য আত্মীয় স্বজনও এই কুত্তা লীগের অত্যাচারিতে গত 15 বছর ধরে জর্জরিত। তার মানে কি, যখনই ছেলে ছুটি যায় বা ছেলের সাথে দেখা হয়, বাবা আমাদেরকে তো এলাকার আওয়ামী লীগ নেতা এবং তার পালা কুত্তাগুলো খুব ডিস্টার্ব করে, আমাদের তোর বোনকে তো সারাক্ষণ রাস্তায় অসম্মান করে, বেইজ্জতি করে। তখন সেনা সদস্য বলে, আমি কি করব বলো, আমার হাত পাটা বাঁধা, আমি যদি কিছু করতে যাই আমাকে এই হাসিনার পোশাক জেনারেলরা আমার চাকরিটা খেয়ে আমার জেলে পাঠিয়ে দিবে। কিন্তু সেই দিন তো নাই। এখন সেনাবাহিনীর সেই বিডিআর হত্যার থেকে শুরু করে অন্তরের ভিতরে চাপা ক্ষোভ সবার, সেই রাগ যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কুত্তা লীগ ছাত্রদের উপর আক্রমণ করছে, বেশি না, একটা দুইটা সৈনিক শুধু রাগের মাথায় একটা বুটের আঘাত করে বসবে, সাথে সাথে সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনাবাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য বুটেও কিন্তু আওয়ামী লীগের বুকের উপরে পড়বে। কি আমার কথা মনে হচ্ছে বানানো? ভুলে গেলে না তো তাড়াতাড়ি যাদের বয়স 40-এর উপরে? 1990 সালে এরশাদ যখন 9 বছর ক্ষমতায় ছিল, এই সশস্ত্র বাহিনীর সমর্থন পেয়ে, সেই 1990 সালের যখন জনতার আন্দোলন শুরু হলো, তাও কি শুধুমাত্র ঢাকা শহর কেন্দ্রিক আন্দোলন, সারা বাংলাদেশ জুড়ে না, সেই ঢাকা শহর ভিত্তিক আন্দোলনেই কিন্তু মুহূর্তের মাঝখানে যেই 9 বছর এরশাদকে এই সশস্ত্র বাহিনীর সমর্থন দিয়েছে ক্ষমতায় টিকে থাকতে, সেই সশস্ত্র বাহিনী তথা তদানীন্তন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন কিন্তু এরশাদের উপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিয়েছে। মুহূর্তের মাঝখানে এরশাদের পতন হয়েছে। আমরা অতীতে বহুবার দেখেছি বন্দুকের নালা কিন্তু ঘুরে যায় মুহূর্তের মাঝখানে। মুজিব হত্যার আগে 10 মিনিট আগে কেউ বুঝেছিল? মুজিব কি বুঝেছে সে একা মারা যাবে? সারা পরিবার তো বাদেই দিলাম। 10 মিনিট আগেও মুজিব বুঝতে পারে নাই। সে মনে করেছিল বাংলাদেশের রাজা সে, আর বাংলাদেশের এই প্রজার মালিক সে একা এবং তার দস্যু ছেলেগুলা এবং তার মেয়েগুলা। কিন্তু 10 মিনিটের মাঝখানে সারা বাংলাদেশের ইতিহাস পাল্টে দিয়েছে। তখন বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর একটা বীরত্বমূলক একটা অংশ, মেজর ডালিমের মতো বীররা তখন পদক্ষেপ নিয়েছিলেন দেশের এবং জনগণের পক্ষ থেকে। 10 মিনিটের মাঝখানে আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। আপনাদেরকে সেই জন্যই বলছি, বন্দুকের নালা কখন ঘুরে যায়। এই বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে বা করছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলনকে 10 ভাগের 1 ভাগও কোনো দিন হয়নি। ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই তোমাদেরকে, তোমার বীরত্বকে। বাংলাদেশিরা ধরে নিয়েছিল যে, এবং আমি নিজেও একসময় আশাহত হয়ে গেছিলাম, হলো কি প্রজন্মের
হিন্দি গানে আর হিন্দি সিনেমায় ব্যস্ত। এরা কখন জাগবে, কখন দেশকে বুঝে নেবে, কখন অধিকার আদায় করবে, কখন নিজের অধিকার বুঝে নেবে। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। যারা চেষ্টা না করে ঘরে বসে থাকে, আল্লাহ হয়তো দোয়া তাদের কখনোই কবুল করেন না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আমাদের এই প্রজন্মের ছাত্রছাত্রী, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব ছেলেমেয়েরা জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছে, তারা অত্যন্ত মেধাবী এবং তারা অত্যন্ত চিন্তাবিদ। তাদের চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন। সেই জন্য তারা আজকে বুঝতে পারছে যে তাদের পিতা মাতা, ভাই বোন এবং জন্মভূমিকে রক্ষা করতে হলে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই, শুধু ইনস্টিটিউশনাল এডুকেশন অর্জন করলেই এই দেশকে রক্ষা করা যাবে না, বরঞ্চ সেই শিক্ষাকে, সেই মেধাকে, সেই জ্ঞানকে রাস্তায় এবং প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে। আল্লাহ তাদেরকে সেই বোঝ দিয়েছেন এবং সেই পথে তারা নেমেছে বলে আজকে আমরা ক্রমাগত বিজয় দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আশা করি ইনশাআল্লাহ এক সময় দেরিতে হলেও আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছাবে এবং আমার বাণীগুলো তোমাদের কাছে বিশাল শক্তির বাণী হয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। তা হলো, ভুরিওয়ালা এবং অসৎ দুশ্চরিত্র হাসিনার পুলিশ, দুশ্চরিত্রবান পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ আর তোমাদের মাঝখানে আসমান আর জমিন পার্থক্য। ওরা হারাম খেতে খেতে, অসৎ খেতে খেতে ওদের গায়ে ভুঁড়ি জমে গেছে, চর্বি জমে গেছে। তোমাদেরকে এক দৌড়ানিতে দিয়ে গিয়ে তাদেরকে আধা ঘন্টা বিশ্রাম নিতে হয়। তারপরে ঘুষের খেয়ে খেয়ে তো গায়ে রক্তের মাঝখানে বিষ জমে গেছে। তারা তো তোমাদের সাথে দৌড়ে পারে না। আর তোমরা হচ্ছ 20 থেকে 22-23 বছরের টকবগে যুবক যুবতী। তোমাদের কাছে আল্লাহ রক্তে উত্তাপ দিয়েছে, বুক ভরা দিয়েছে সাহস। তোমাদের সাথে এরা দৌড়ের এবং মায়ের প্রতিযোগিতায় কখনোই পারবে না। ওদেরকে তোমরা 2-3 দিন ধরে মায়ের দিয়ে যাচ্ছ, আর বেশি না 3-4টা দিন এই মায়েরকে চালু রাখো, যেটা কারফিউ হোক। আর যদি এই স্বৈরাচারী শেখ হাসিনা তোমাদের উপর জাহান্নামও নামিয়ে নিয়ে আসে, মনে রেখো তোমাদের কিন্তু নিজস্ব অবস্থানটা শক্ত করে ধরে রাখতে হবে। বেশি না 3-4টা দিন ধরে রাখো। ইতিমধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার বহু এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং যেহেতু ওইসব এমপি মন্ত্রী দেখছে যে তাদের সম্মুখভাগের যেই প্রতিরক্ষা দল বা আঘাতের দল, দুষ্কৃতকারী টেরোরিস্ট ছাত্রলীগ, যুবলীগ, তারা যেহেতু পরাজিত হয়েছে এবং তারা মার খাচ্ছে, তাদের ঘুষ খাওয়া পুলিশ মার খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকছে, হাত উড়ে যাচ্ছে, অন্যকে মারতে গিয়ে নিজের হাত উড়ে যাচ্ছে, এইসব দেখে এবং সর্বোপরি তাদের যে শয়তান দেবী, স্বৈরাচারী শয়তান শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়েছে, সেইখানে তাদের তো দেখাশোনা করার আর কেউ নাই, আর শয়তানের তো আল্লাহও নাই। সুতরাং তাদের তো বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য আওয়ামী লীগের বেশিরভাগ নেতানেত্রী কিন্তু পালিয়েছে, মাঠ খালি। এই পুলিশ কিন্তু এখন দলে দলে তোমাদের সাথে হাসি মুখে তোমাদের সাথে মিশে যাবে। বলেছি না আগের লাইভে, ছাত্রলীগ বলেছে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। চাঁদাবাজি, যান বাঁচানোর ভয়ে তারা পদত্যাগ করছে, ছেড়ে দেমা কেঁদে বাঁচে বলে। তোমরা খালি আর 4-5টা দিন ধরে রাখো, ইনশাল্লাহ এই সশস্ত্র বাহিনীকে তোমাদের পাশেই পাবে। 2-4-5টা শয়তান হাসিনার ঘুষ খাওয়া ভারতের পোষা কুকুর আছে, কিন্তু মনে রেখো, আগে যা বলেছি, আমাকে ইউটিউবে অনেক অশিক্ষিত আজেবাজে কমেন্ট করে আমাকে আমি দেখি, আপনি তো বলছিলেন 90% দেশপ্রেমিক, সময় দাঁড়াবে, কই তো কেউ দাঁড়ায় না। আরে এত অধৈর্য হলে হবে? আপনি 15 বছর মুখ খেলেন না, আর একটা ডিসিপ্লিন ফোর্সের কাছে মনে করেন কথায় কথায় চাকু নিয়ে আর ব্যানার নিয়ে রাস্তা নেমে যাবে। সময়, ইন্নাল্লাহ মাস সাবিরিন। যুদ্ধ চালিয়ে যান, নিজ দায়িত্ব পালন করেন। এখন করছেন যেটা, তাও সবাই করছেন না। উদ্দীপনার ছাত্রছাত্রীরা করে যাচ্ছে এবং কিছু সংখ্যক জনগণ করে যাচ্ছে। এখনও 70% জনগণও নামে নাই। এখনও যদি 50% ছাত্রছাত্রীর পাশে 50% জনগণও নামতো, প্রথম দিনই আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে যায়। সশস্ত্র বাহিনী সালাম দিয়ে, সেলুট দিয়ে ছাত্রদেরকে বলতো, তোমরা সেনানিবাসে চা খেয়ে যাও, তোমরাই তো আগামীর ভবিষ্যৎ, তোমরাই আগামীর নেতা,
তোমরাই আগামী মিলিটারি অফিসার, তোমরাই আগামীর বিমান বাহিনী এবং নৌবাহিনী অফিসার। এবং ইনশাল্লাহ তোমাদের মাঝখান থেকেই এই গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতীয় চোর বদমাশ ঢুকিয়েছে সশস্ত্র বাহিনীতে, পুলিশে, বিজিবিতে, আনসারে। ইনশাল্লাহ ছেঁকে ছেঁকে বের করে এদেরকে জেলে ঢুকানো হবে। যাদের গায়ে রক্তের মাঝখানে আওয়ামী গন্ধ থাকবে তাদের ডিএনএতে 30 মানে কোনো আওয়ামী খুঁজে পাওয়া যাবে, ভারতীয় তো দূরের কথা, আওয়ামী খুঁজে পাওয়া যাবে, তাদেরকে জেলে ঢুকানো হবে। এবং তোমাদের মতো এই আন্দোলনী বীর সেনানী ছাত্রছাত্রীদের থেকেই ইনশাল্লাহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একসময় জেনারেল হবে, ব্রিগেডিয়ার জেনারেল হবে, জেনারেল হবে, সেনাপ্রধান হবে। এবং বাংলাদেশের বর্তমান যেসব চোর বদমাশ হাসিনার সচিবালয়ের সচিব আছে, এদের জায়গায় তোমরা হবে সচিব, তোমরা হবে ইনশাল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের মন্ত্রী, মিনিস্টার এবং রাজনৈতিক নেতা নেত্রী। সুযোগ এই মেজর ডলারের কোনো স্বার্থ নেই, না করি কোনো রাজনীতি, কারোর 2 পয়সা ধারদারি না, এক আল্লাহ ছাড়া কারোর 2 পয়সা ধারদারি না, শুধু এই দেশটাকে ভালোবাসি বলে। আর তোমাদের মতো এই রকম পিওর সোল, এইরকম পরিষ্কার আত্মার ছেলেমেয়েদেরকে ভালোবাসি বলে, বাংলাদেশিদেরকে ভালোবাসি বলে গত এতটা বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। এই বাংলাদেশের যাদের জন্য বলি তাদের গালি খেয়েও করে যাচ্ছি, ছাড়ি নাই। আল্লাহর রহমতে নবীজির দোয়ায় যেদিন বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে, এবং তোমাদের প্রচেষ্টায় ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। কিন্তু কিছুই চাই না, আমার চেহারাও দেখবে না, তোমাদের কোনো ক্ষমতাও নিতে আসবে না, কিছুই না, ওইসবের শখ আমার নেই। আলহামদুলিল্লাহ আমি যেই কাজ করে যাচ্ছি আল্লাহ দয়া করে অনেক ভালো রেখেছেন, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দেশের জনগণ হাত জোর করে চাইছে, এই দেশের এই দেশের মাটি চাইছে, ওহে বাংলার সোনার ছেলে সেনাবাহিনীর অফিসার, তোমাদেরকে লালন পালন করে জন্ম দিয়ে শিক্ষা দিয়ে বড় করে আজকে জেনারেল বানিয়েছি, তোমরা এই দেশের মাটি বিক্রি হওয়ার চোখের সামনে দেখে যাচ্ছ। এই দেশের জন্ম হওয়া এই বাচ্চা ছেলেমেয়েদেরকে হত্যা করে যাচ্ছে, তা তোমরা নীরবে সেনানিবাসে বসে দেখছো। এখনের সময় সম্পূর্ণ ভিন্ন, দেশ চাইছে, জনগণ চাইছে আপনারা আসেন, আল্লাহর আশীর্বাদ হিসাবে আপনারা আসেন। স্বৈরাচারী শেখ হাসিনা শয়তানের প্রতিনিধি না হয়ে, স্বৈরাচারী শেখ হাসিনা শয়তানের জেনারেল 100 বছর না হয়ে আপনারা একদিন আল্লাহর সেনা এবং জনগণের ভালোবাসার সেনা হয়ে একদিন রাস্তায় নামেন। আপনার 100 বছরের চেয়ে মূল্যবানই আপনার একদিন। 2টা একটা ডিভিশন আপনার রাস্তায় নেমে যান দেশের দায়িত্ব নিতে, চোখ বন্ধ করে বলছি ইনশাল্লাহ। বাকি ভালো সেনাবাহিনীর সদস্য তো আছেই 90%, যারা হাসিনার শয়তান তারাও দেখবেন মুহূর্তের মাঝখানে চেহারা পাল্টা আপনার সাথে এক সারিতে মিলে গেছে, বলবো ওই মহিলাটা আসলেই খারাপ, আমরাও ঘৃণা করতাম কিন্তু বলতে পারতাম না। সবাই আপনাদের পিছনে নেতৃত্ব নিয়ে দেখবেন রাস্তাঘাটে মিষ্টি বিতরণ হচ্ছে, ওই ট্যাঙ্কের উপরে 75-এর মতো মিষ্টি বিতরণ হচ্ছে, আপনাদেরকে নায়কের বেশে আপনাদেরকে বরণ করছে এই বাংলাদেশ। আসুন, কোনো তাবেদারের, কোনো শয়তানের, কোনো দেশদ্রোহীর কথায় চলবেন না। এখনই সময়, এরপরে কিন্তু আর সময় থাকবে না। সুতরাং ছাত্রছাত্রীদের আবার বলছি, সেনাবাহিনী প্রশিক্ষণে একটা কথা আছে যে কোনো একটা আক্রমণে বা যুদ্ধে একটা স্থান দখল করলেই জয়ী হয়ে যায় না, সেই স্থানটাকে একটা দীর্ঘ সময় নিজের দখলে রাখতে পারলে তখন সেটাকে, সেই যুদ্ধে নিজেকে বিজয়ী বলে দাবি করা যায়। আর নয়তো একটা এলাকা আক্রমণ করে দখল করলেই তার 1 ঘন্টার মাঝখানে কিন্তু একটা প্রতি আক্রমণে ওই এলাকাটাকে আবার ছেড়ে যেতে হতে পারে। পৃথিবীতে এইরকম ব্যাটল বা যুদ্ধ শত শত আছে, উদাহরণ বইয়ে পুস্তকে আছে। কিন্তু একটা জায়গা দখল করে সেইটাকে ধরে রাখতে পারলে সেটাকে বলা যাবে বিজয়। তোমরা গত কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জয়ের পর খণ্ড যুদ্ধে, ব্যাটল যাকে বলে, তোমরা জয়ী হয়ে যাচ্ছ। এবং তোমাদেরকে আগামী শুধু 7 দিন না, আগামী 1 মাস, 1.5 মাস, 2 মাস, মানে এই স্বৈরাচারী শেখ হাসিনা 4-5 দিনের মাঝখানে বিদায় হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে তারপর একটা শূন্যতা সৃষ্টি হবে। তোমাদেরকে তখন গা ছেড়ে দিলে চলবে না। তোমরা বলতে পারো আগে তো বাঁচি, পরে তো এগুলো বলেন না। স্বপ্ন থাকতে হবে সুদূর প্রসারী। যখন তোমার মনে থাকবে স্বপ্ন সুদূর প্রসারী, তখন তা বাস্তবায়িত হবে।
স্বপ্ন হবে তোমার সত্যি। তুমি যখন স্বপ্নের জন্য কাজ করবে তখনই স্বপ্ন হবে সত্যি। সুতরাং এখন থেকেই সেই চিন্তা রাখতে হবে। আদারওয়াইজ স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল, সেনাবাহিনী ক্ষমতা দখল করলো সাময়িকভাবে, তারপরে তোমরা মনে করলে আমাদের দায়িত্ব শেষ। ছুপে ছাপে লুকে থাকা চোর বদমাস, যারা আওয়ামী লীগের শেখ হাসিনার চোর বদমাস, গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে, তারা কিন্তু এসে শূন্যতাটা পূরণ করে নেওয়ার চেষ্টা করবে। তাই তোমাকে এখন অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। শোনো, আমি এক সময় যুবক ছিলাম, এক সময় আমার মুরব্বীরা ছিল, এখন মুরব্বী মারা যেতে যেতে আমার মুরব্বী নাই বললেই চলে। এখন আমি নিজেই অভিভাবক হয়ে গেছি। দুঃখজনক হলেও সত্যি, তোমরা দেশের জন্য তোমরাই এখন অভিভাবক হয়ে গেছো। মুরব্বীরা চুল পেকে গেছে, রাজনীতি করে বেঁচে আছে, কিন্তু এদের কলিজা আত্মা মরে গেছে, অপবিত্র হয়ে গেছে। এদের দিয়া কিচ্ছু হবে না, এদের কোনো উপদেশ আর শুনো না, এদের কাছ থেকে কোনো বুদ্ধি নিও না। সুতরাং তোমরা সেই নেতৃত্ব এবং মেধা নিয়ে এগিয়ে যাও। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকারের হাতে এই দেশকে হস্তান্তর না করা হবে ততদিন পর্যন্ত তোমাদেরকে চোখ কান মুখ হাত পা খোলা রাখতে হবে। আর নির্বাচনের পরে তোমাদেরকে আর সেই পুরনো গাফিলতি বেখালি বাংলাদেশি আর হওয়া যাবে না। এখন থেকে তোমাদের পশ্চিমা জনগণের মতো সচেতন নাগরিক হতে হবে। তবেই তুমি একটা গণতান্ত্রিক এবং অধিকার ভিত্তিক একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং সেটাকে দীর্ঘ সময় বজায় রাখতে সক্ষম হবে। মনে রেখো, যখনই গণতন্ত্র এবং অধিকারকে মনে করবে যে এটা গ্র্যান্টেড তোমার জন্য, তুমি পেয়ে গেছো আজীবনের জন্য, তোমার আর চর্চা করার প্রয়োজন নাই, তার মানে তখনই তুমি সেটা হারাবে। এটা যে কোনো খেলার মতো। ফুটবল খেলো আর দাবা খেলো, তোমাকে প্রতিনিয়ত খেলে বা এক্সারসাইজ করে তোমাকে সেই চর্চায় থাকতে হবে। ওই যুদ্ধ, ওই খেলায় নিজেকে পরিপক্ক রাখতে হলে তোমাকে অধিকার আদায়ে এবং গণতন্ত্র রক্ষায় তোমাকে প্রতিদিন তোমাদেরকে সেই চর্চা চালিয়ে যেতে হবে। চিন্তা ভাবনায়, সহনে, স্বপনে, কর্মে, কাণ্ডে তোমাদেরকে সচেতন থাকতে হবে। আর লম্বা করতে চাই না, দুঃখিত আজকে অনেক লম্বা হয়ে গেল, বা সব কথা ছোট করে বলা যায় না, তাই কথাগুলো বললাম। যারা বাংলাদেশ ইন্টারনেটের অভাবে শুনতে পাচ্ছেন না, দেশপ্রেমিক জনগণ, আপনাদের দায়িত্ব আপনারা পালন করে যাবেন। বীজ বপন করে যান, বীজ ছড়িয়ে যান, বীজ উর্বর জমিতে পড়বে, আর সেখানে ইনশাআল্লাহ শক্তিশালী গণতন্ত্রের জনগণ বড় হবে শক্তিশালী হয়ে। তখনই দেশ হবে শক্তিশালী বাংলাদেশ। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।